শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। বরাবরের মতো আজও আমাদের সঙ্গে সফল একজন অতিথি আছে এবং আমাদের সঙ্গীত আয়োজন রয়েছে। পুরো আয়োজন জুড়ে থাকছি আমরা দুজন, আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, রাঙা সকালের প্রতিটি সকালই অনন্য, কারণ অনন্য সব মানুষেরা আমাদের অতিথি হন, তাদের জীবন গল্প শুনে আমরা অনুপ্রাণিত হই। তেমন একজন চমৎকার মানুষ রয়েছেন, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। এই চমৎকার মানুষটিকে আমরা অবশ্যই জানবো। তার আগে লাবণ্যকে শুভ সকাল জানাই। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, চমৎকার যাচ্ছে সবকিছু। আর আজকে একদম ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে, একদমই তো তাই। সবকিছু মিলিয়ে ভালো লাগে। যদিও হেমন্ত চলছে, শীত কিন্তু ঢুকে পড়েছে, তাই না? একেবারে তাই। আজকে একটা চমৎকার মানুষ রয়েছেন, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। দেশের বাইরে তিনি বাংলাদেশকে পরিচিত করাচ্ছেন তার কাজের মধ্য দিয়ে। সত্যি এই চমৎকার মানুষটি কে, চলো আসলে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি চলচ্চিত্র নির্মাতা শাহিন দিলরাজ। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো, অনেক ভালো, ধন্যবাদ। আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আপনার চলচ্চিত্র জীবন নিয়ে অবশ্যই শুনবো। আপনি দীর্ঘ বছর ধরে আসলে জার্মানিতে থাকছেন, বলা যায় আপনার দ্বিতীয় মাতৃভূমি। জি, বলতে পারেন অনেক লম্বা সময় কেটেছে এবং খুব অল্প সময়ের জন্য আসলে স্যার দেশে এসেছেন, তো তারপরে খুব কর্ম একটা ব্যস্ততা যাচ্ছে। তো এর মাঝেও আপনাকে পেয়েছি, সেটা আমাদের দুজনের জন্য আসলে ভীষণ ভালো লাগার, পুরো রাঙা সকাল পরিবারের জন্য আসলে ভীষণ ভালো লাগার। লাবণ্য স্যার কিন্তু খুব ভালো জার্মান ভাষা পারেন, খুব দক্ষ তিনি। স্যার আমরা একটু শুভ সকাল বা কোনো একটা লাইন যদি আমরা একটু শুনতে পারি। গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা বোঝা যায়। স্যার যেহেতু আসলে আপনাকে পেয়েছি, কাজ নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা একটু পুরোটা সময় আপনাকে আবিষ্কার করতে চাই। একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব, আপনার জন্ম, বেড়ে ওঠা সবকিছু মিলিয়ে ছোটবেলার স্মৃতি কি মনে পড়ছে? ছোটবেলার স্মৃতি বলতে প্রথমে তো মনে পড়ে আমার সেই ছেলেবেলায় গ্রামের যে সময়টা। এই সকালের কথা বললেন, গ্রামের সকাল আমার এখনো ভীষণ প্রিয় জিনিস, বিশেষ করে শীতের সকাল। সকালে স্কুলে যাওয়া, স্কুলের পরিবেশ, তারপরে গ্রামের প্রতিবেশীরা, পার্শ্ববর্তী বাড়ির ছেলেমেয়েরা যাদের সাথে আমি খেলেছি, তারপর আস্তে আস্তে নিজের চারপাশে জগৎটাকে আবিষ্কার করা, এগুলো খুব মিষ্টি স্মৃতি এবং এগুলোর সাথে বেদনা, কষ্ট, আনন্দ সবই জড়িয়ে থাকে। সুতরাং ছেলেবেলা বলতে এটাই প্রথম মনে আসে। তারপরে আস্তে আস্তে জগৎটাকে চেনা হয়, অ্যাডাল্ট কিংবা প্রাপ্তবয়স্ক মানুষদের আচার আচরণগুলো হঠাৎ একজন শিশুর দৃষ্টিভঙ্গি থেকে কিরকম অদ্ভুত লাগে, আর অনেক সময় চমকিত হই। এই যে একটু একটু করে বেড়ে ওঠা, এইটা যখন চিন্তা করি তখন আমার কাছে অনেক রহস্যময় মনে হয়। কারণ আমি মনে করি যে মানুষের ছেলেবেলার প্রতিবেশী এবং পারিপার্শ্বিকের যে প্রভাব, সেটা তার সারা জীবন থেকে যায়। এবং আমাদের দেশে একটা বিরাট সুবিধা হচ্ছে, যারা গ্রামে ছেলেবেলা কেটেছে তারা যে জিনিসটা পেয়েছে সেই জিনিসটা একটা শহুরে ছেলে মেয়ে পক্ষে সম্ভব না। প্রকৃতির এত কাছ থেকে প্রকৃতিকে যাপন করা এবং তারপরে যে ট্রানজিশনটা শহরে আসা। আমার বয়স যখন 7-8, ঠিক ওই সময় আমার বাবা গ্রাম থেকে শহরে চলে আসেন, ঢাকায় চলে আসেন। আপনার জন্ম তো ঢাকায়? জন্ম ঢাকায়, কিন্তু জন্ম ঢাকার দাদার বাড়ি ফেনীতে। জি জি, আপনি ফেনীতেই আসলে ছোটবেলাটা কেটেছে? জি জি, আমার ঘোড়াশালে জন্ম, কিন্তু বাবা আমার জন্মের ঠিক 1 বছর পরই দেশে চলে যায়, গ্রামে চলে যায়। গ্রামে চলে যায় মানে আমাদের পরিবারটা, আমার মা, আমি এবং আমার দাদি, আমরা গ্রামে চলে যাই। কিন্তু বাবা শহরেই কাজ করতেন, আসা যাওয়া করতেন। তারপরে আমরা প্রায় 6 বছর পরে আবার ওখান থেকে ঢাকায় চলে আসি। তো ঢাকায় এসে আমি এই আরবান সোসাইটিটাকে নতুন করে চিনলাম। তখন আমার আমি তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, যার কারণে এই শহরটা আবিষ্কার করাও একটা বিচিত্র যাত্রা ছিল। বিশেষ করে যেহেতু আমি পুরনো ঢাকায় ছিলাম, আমার বাবা পুরনো ঢাকার খুব ভক্ত ছিলেন, তো পুরনো ঢাকায় এসে ওখানে সেই পরিবেশটা আমার সেই বয়সে দেখার সুযোগ হয়েছে। পুরনো ঢাকার ভাষাটা শেখা হয়েছে এবং আস্তে আস্তে তারপর নতুন ঢাকার দিকে আসলাম। পুরনো ঢাকায় আমি নবাবপুর স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু আমি ওখানে আবার 83 সালের দিকে কুমিল্লা ক্যাডেট কলেজে চলে যাই। তারপরে সেখানেই আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা হয়
তো একরকম ভাবে ফেনী, ঢাকা, কুমিল্লা আপনারও আসলে মোটামুটি ছোটাছুটি হচ্ছিল। এই জায়গাটা একটু যদি জানতে চাই, আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। উনি বিভিন্ন জায়গায় কাজ করতেন। প্রথম দিকে উনি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন, মানে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন। পরে উনি চাকরি নেন, কিন্তু এই কন্ট্রাক্টর থাকা অবস্থায় ওনার বিভিন্ন জায়গায় থাকতে হতো। ইচ্ছে করে উনি বাড়ি পরিবর্তন করতেন। আর পরিবারের বাকি সদস্যদের কথা যদি একটু জানতে চাই, আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 1 বোন। আমার ছোট ভাই 1 বছরের ছোট, সে আমেরিকা থাকে, আইটিতে কাজ করেন। আর আমার ছোট বোন অস্ট্রেলিয়াতে থাকেন, উনি গভর্নমেন্টে একটা জব করেন। আপনি বড় সন্তান, ভালোবাসাটা আমার মনে হয় একটু বেশিই ছিল এবং সেই সাথে দায়িত্ব অবশ্যই। কিন্তু এই যে পরিবারের অনেক গল্প থাকে, একটা মূল্যবোধের জায়গা থাকে, পারিবারিক মূল্যবোধ, পরিবারটাকে কিভাবে দেখেছেন? একটা তো হলো আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশীর প্রভাব, আরেকটা হলো আমাদের পারিবারিক মূল্যবোধের জায়গাটা, যেটা আসলে আমাদের বড়বেলা অনেক প্রভাব ফেলে। তো আপনি আপনার পরিবারকে আসলে কি দেখেছেন, বা সেখান থেকে কি দেখা হয়েছে, কি শেখা হয়েছে? পরিবার তো আসলে বাবা এবং মা, এই দুজনই সবচেয়ে বেশি প্রভাবিত করে ছেলে মেয়েদেরকে। সুতরাং বাবার কথা বললে, বাবা ভীষণ প্রিন্সিপাল মানুষ ছিলেন, মানে ম্যান অফ প্রিন্সিপাল যাকে বলে। ভীষণ কঠোর ছিলেন তার নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, এবং আমাদেরকে শাসনও করতেন সেভাবে। আমার মা ছিলেন একটু মোর এমপ্যাথেটিক, সে একটু মায়া মমতাটা তার বেশি ছিল, সহজে অনেক কিছু ক্ষমা করে দিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেও ভীষণ স্ট্রিক্ট ছিল, মিথ্যা বলা কিংবা কোন রকম অসদাচরণ করা। এটা তারপরও বাবার চেয়ে মার কাছ থেকে আমরা মায়া মমতাটা একটু বেশি পেয়েছি। শেয়ারিংটা বোধহয় মায়ের সাথে, হ্যাঁ, শেয়ারিং মার সাথে হয়েছে বেশি। মার স্বভাবটাই তো আমি বড় ছেলে হিসেবে আমার মনে হয় সবচেয়ে বেশি পেয়েছি, অন্তত লোকজন তাই বলে যখন মার সাথে মানুষ আমাদেরকে দেখে। এছাড়া ভাই বোনের ভিতরে আমাদের ছোট ভাই বোন, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমাদের ছোট বোনের সাথে আমার দূরত্বটা একটু বেশি, কারণ বয়সের পার্থক্যটা অনেক। কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে আমার ইন্টারাকশনটা ছোটবেলা থেকে ভীষণ ছিল এবং এখনো আছে। যার জন্য আমার মনে হয় যে ভাই বোনের ভিতরে আমরা দুজনই একজন আরেকজনকে ভীষণভাবে প্রভাবিত করেছি। প্রায় 2-3 বছর হবে বোধহয় স্যার আপনি সীতাকুণ্ডে ছিলেন। জি, সীতাকুণ্ডে আমার বাবা তখন কাশিম জুট মিলে কাজ করতেন। আচ্ছা আচ্ছা। ওই সময়টাতে আমাদের থাকতে হয়েছে পরিবার ওখানে। তো ওই সময় একটা স্মৃতি আমাকে পরে একটা কাজে উৎসাহিত করেছে, সেটা হচ্ছে লোহা করছুরিটা, যেটা আয়রন ইটার। হ্যাঁ, তো সীতাকুণ্ডটা আসলে নোয়াখালী থেকে খুব বেশি পার্থক্য নাই গ্রাম অঞ্চলের ব্যাপারটা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ট্রানজিশনটা আমি অন্তত ভাষার ক্ষেত্রে, ফেনীর ভাষা এবং চিটাগংয়ের ভাষার পার্থক্য আছে, ওটাও আমার জন্য একটা আবিষ্কার ছিল। ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্কৃতি, অলমোস্ট আচরণ একটু অন্যরকম। ওখানে তো স্যার আপনি খুবই ছোট, খুব অল্প বয়সে ছিলেন এবং খুব কম সময়ের জন্য ছিলেন। হ্যাঁ, ওই সময়টাতে আসলে আপনার এই যে পরিবেশ, এই যে পরবর্তী সময়ে আপনি আয়রন ইটার নিয়ে কাজ করলেন, হ্যাঁ, লোহাখোর যেটা চলচ্চিত্র নিয়ে কাজ করলেন, তো এত ছোট বয়সে আসলে ব্যাপারগুলো আপনি অবজার্ভ করতে পেরেছিলেন? ছোটবেলায় তো আসলে বাচ্চারা সবকিছুই অবজার্ভ করে, অবজার্ভ না করলে তারা তো শেখে না। যার জন্য যে কোনো নতুন জিনিস বাচ্চারা দেখে, এটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করে এবং মনে থাকে, সবচেয়ে বড় কথা। এটা একটা বড় বিষয়। জি, আমাদের স্মৃতিশক্তি যেহেতু ছোট বয়সে ভীষণ শক্তিশালী থাকে, যার জন্য জিনিসগুলো মনে থাকে বেশি। আমার জন্য যেটা সীতাকুণ্ডে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা সমুদ্রের কাছে ছিলাম, এবং এটা একটা বিশাল পরিবর্তন ফেনীর গ্রামের সাথে তুলনা করলে। তো এটাও আমাকে প্রভাবিত করেছে। আর স্যার বয়স কত ছিল তখন? আমার তখন বয়স কত হবে, 6-7 বছরে আসলে এই স্মৃতিটা একটু বেশি, আমাদের সব স্মৃতিগুলো মনে থাকে বেশি। আমরা স্যার এখানে ফিরবো, আপনার কাজ নিয়ে তো অবশ্যই কথা বলবো, আর অনেক কিছু জানতে চাই, কিন্তু আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসবো। চলচ্চিত্র নির্মাতা শাহিন দিল রিয়া চলচ্চিত্র নিয়ে পড়তে 90-এর দশকে যান জার্মানিতে। বর্তমানে নেশা ও পেশা দুটোই চলচ্চিত্র নির্মাণ। তার মোট মুক্তি পাওয়া ছবির সংখ্যা 15টি। শাহিন দিল রিয়াজের সবচেয়ে প্রশংসিত ছবিগুলোর একটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের উপর করা ডকুমেন্টারি লোহাখোর, অর্থাৎ আয়রন ইটার। লোহাখোর সিনেমার জন্য পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। জার্মান নির্মাতাদের জন্য সবচেয়ে সম্মানিত পুরস্কার গ্রিমে প্রাইজ পেয়েছেন 2বার। 2010 সালে লোহাখোর সিনেমার জন্য এই পুরস্কার পান। 2012 সালে দ্বিতীয়বার তিনি এই পুরস্কার আবার জেতেন পরবর্তী ছবি প্রজেকশনিস্টের জন্য।
এই পুরস্কারকে তুলনা করা হয় জার্মানির অস্কার পুরস্কার হিসেবে। 10টি শ্রেষ্ঠ ছবির পুরস্কার সহ 19টি আন্তর্জাতিক পুরস্কার আছে তার ঝুলিতে। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তার কাছে আবারও ফিরছি, তার গল্পে ফিরছি। আমরা ছোটবেলার গল্পেই ফিরবো, আবার কাজ নিয়ে তো অবশ্যই আসবো, যেখানে ছোটবেলায় আসলে চমৎকার একটা পরিবেশ পেয়েছেন, পরিবার পেয়েছেন এবং অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আসলে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে একটু যদি আমি কুমিল্লা ক্যাডেট কলেজের জায়গায় চলে যাই, সেখানে ভর্তি হওয়া, সেটা একটা পরিবর্তন আপনার জন্য, তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেও চলে আসা, তো সেই গল্পটা একটু শুনবো। আমার বাবা ছিলেন ভীষণ রকম আইডিয়া তাড়িত মানুষ। সে তার মাথায় যেটা ঢোকে সেটাই সে করতে চায়, এবং তার একটা বদ্ধমূল ধারণা ছিল বাচ্চাদেরকে, বিশেষ করে ছেলেদেরকে একটা রেসিডেন্সিয়াল স্কুলে রাখা উচিত, পরিবার থেকে দূরে একটা ডিসিপ্লিনড এনভায়রনমেন্টে রাখা উচিত। স্যার, আমার মনে হয় ওই সময় অনেক বাবারই আসলে এই ধারণাটা ছিল। জি, সে কারণে আমার বাবা চাইতেন যে আমি ক্যাট কলেজ যাই, আমার দুই ভাইকে। তো আমাদেরকে ভর্তি করানো হলো। আমার ছোট ভাই সুযোগ পায়নি, কিন্তু আমি পেয়েছিলাম। তারপর ক্যাট কলেজের জীবন শুরু হয়, এবং এটা প্রায় আমি ক্লাস 8 থেকে শুরু করেছি, ক্লাস 12 পর্যন্ত। সাধারণত ক্লাস 6 থেকে শুরু হয়, কিন্তু কুমিল্লা ক্যাডেট কলেজ তখন মাত্র শুরু হয়েছে, সেই জন্য আমরা ওখানে আরেকটু পরে যোগ দিতে পেরেছি, বিভিন্ন ক্লাসে অ্যাডমিশন হয়েছিল। কুমিল্লা ক্যাডেট কলেজের জীবনটা আমার জন্য আসলে ভীষণ ইউনিক, কারণ হচ্ছে আমার তো অনেকগুলো চেঞ্জ হয়েছে, গ্রাম থেকে ঢাকা শহর, ঢাকা শহর থেকে আবার গ্রামে, আবার তারপরে কুমিল্লা ক্যাডেট কলেজে। কুমিল্লা ক্যাডেট কলেজের কনসেপ্টটাই যেহেতু একটা রেজিমেন্টেড অ্যাটমসফিয়ার, তো আসলে মিলিটারি একাডেমিতে যারা যাবে পরে তাদের জন্যই কনসেপ্ট ওয়াইজ করা হয় যে ভবিষ্যতের সৈনিকদেরকেই ছোটবেলা থেকে ট্রেন করা। কিন্তু যারা যেতে চাইবে না কিংবা যারা ফিজিক্যালি মেন্টালি ফিট হবে না তাদেরকে ছাড় দেওয়া হয়। কিন্তু বাবা মা জানতো যে যদি আপনার সন্তান সুস্থ স্বাভাবিক হয় তাহলে তার ফোর্সে যাওয়া, এয়ারফোর্স কিংবা নেভি কিংবা সেনাবাহিনীতে। কিন্তু এটা আসলে মানুষের কোনো ধারণা থাকে না বাইরে মানেটা কি। একটা শিশুকে যদি এরকম একটা প্রতিষ্ঠানে দেওয়া হয় তাহলে তার এন্টার জীবনটা এটা দিয়ে প্রভাবিত হয় একেবারে। কারণ প্রথম কথা হচ্ছে এই জীবনটা আসলে সবার জন্য না, এটাকে সেই টিপিক্যাল সিভিল লাইফ হিসেবে দেখার কোনো সুযোগ নাই। কারণ প্রথম থেকেই খুবই ডিসিপ্লিন, পড়াশোনার ব্যাপারে ভীষণ স্পেসিফিক, এবং সবচেয়ে বড় কথা আদর্শ এবং উদ্দেশ্যর ক্ষেত্রে তাদেরকে শেখানোই হয় যে যে প্রিন্সিপালতে তুমি চলবে সেই প্রিন্সিপালটা তুমি সারা জীবন ধারণ করবে এবং জীবনে যাপন করবে। তো এটা যে শেখে তার পক্ষে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এখন সিভিল লাইফ আপনি যখন ফিরে যান, যেমন আমি যখন 18 বছর বয়সে ক্যাডেট কলেজ থেকে এসে ঢাকায় আসলাম সিভিল লাইফে, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে অ্যাডাপ্ট করতে, কারণ আমরা একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে ছিলাম, তাই না? এখন এই প্রোটেক্টেড এনভায়রনমেন্টে থাকার সুবিধাটা হচ্ছে যে আপনি যদি এয়ারফোর্সে যান কিংবা নেভিতে যান আপনি ঠিক একই পরিবেশ আবার পাবেন, কিন্তু আপনি যদি আবার সিভিল লাইফে ফিরে আসতে হয় তখন কিন্তু আপনাকে আবার অ্যাডাপ্ট করতে হবে, এবং একটা শিশুর জন্য, একটা ইয়াং পার্সনের জন্য এটা কঠিন জিনিস। তার জন্য আমার জন্য প্রথম দিকে বেশ অসুবিধাই হয়েছে। ছোটবেলায় আপনি স্যার যেমনটি ছিলেন, আপনি খুব সংস্কৃতি মনা ছিলেন, একটু অন্তর্মুখী স্বভাবের হয়তোবা ছিলেন, হুট করে ক্যাডেট কলেজের একটা লাইফ, এই লাইফটা গ্রহণ করাটা আসলে আপনার জন্য এতটা সহজ ছিল না? ছোটবেলা আসলে সংস্কৃতিটা অতটা ইন্টেন্স ছিল না, আমি তো তখন 12-13 বছর বয়স, কিন্তু পরে আমি যখন ক্যাডেট কলেজ থেকে ঢাকা আসি তখনই আমি কালচারাল দিকে করি। কিন্তু ক্যাডেট কলেজে থাকা অবস্থায় আমি নানা রকম কালচারাল ইভেন্টে ইন্টারেস্টেড ছিলাম, বক্তৃতা করতাম, ডিবেট করতাম, কালচারাল ফাংশন করতাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে পড়তেন আপনি? হ্যাঁ, পরে আমি যখন ঢাকা আসি তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হই, এবং ওখানে ছেলে মেয়েদের সাথে পরিচয় হয়, এবং বিশেষ করে কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র কর্মী, এদের সাথে পরিচয় হয়। একটা পরিবর্তন হয়েছে, আপনি 12 বছর আসলে ক্যাডেট কলেজে গিয়েছেন, সেটা একটা পরিবর্তন, কিন্তু আমার ওই বয়সটাতে তাও আসলে অ্যাডপ্ট করে নেওয়া যায়। কিন্তু আপনি যেই সময়টা আসলে বের হয়েছেন বা অন্য একটা কালচারাল সাইডে গেছেন, সেটা আসলে কঠিন ছিল। এই জায়গাটায় যদি একটু জানতে চাই যে ওই সময়টা তো আমরা একদম অবচেতন মনেই নানান রকম স্বপ্নও দেখে ফেলি। যেহেতু আপনি ক্যাডেট কলেজে ছিলেন, আপনার হয়তো ওই স্বপ্নটা গেঁথেই দেওয়া হয়েছে যে তুমি সেনাবাহিনীতে যাবে বা কিংবা অন্য কোনো এই প্রফেশনের সাথেই যাবে, কিন্তু আপনার কি আসলে ওই সময়টা ভাবার সময় হয়েছিল, বা কখনো কি ভেবেছিলেন আপনি অন্য কিছু হতে চান, কিংবা বাবা মা আসলে কি স্বপ্ন দেখতেন? এই স্বপ্ন নিয়ে জানতে চাই।
ক্যারেট কলেজে থাকা অবস্থায় তখন তো 16-17 বছর বয়স থেকে মানুষ ভাবতে শুরু করে আমি তো বাইরে চলে যাব, পড়াশোনা পরে কি করব কিংবা কি পড়বো, কোন দিকে যাব। আমার আগ্রহ ছিল, আমার কালচারের দিকে আগ্রহ ছিল, এবং ফিল্মের একটা আগ্রহ তৈরি হয় ধীরে ধীরে, একটা কিউরিওসিটি তৈরি হয়। ফিল্ম কেন? ফিল্ম এটা আমি আসলে পড়তে পড়তে জানতে পারি যে ফিল্ম মিডিয়াটা একটা বিশেষ এফেক্ট আছে সোসাইটির উপরে, এবং এই মিডিয়াটার একটা কম্পোজিট মিডিয়া, মানে মিউজিক, পেইন্টিংস, থিয়েটার সবকিছুর কম্বিনেশন, যার কারণে এটার প্রতি আমার এক ধরনের আগ্রহ তৈরি হয়। আর আমরা ক্যারেট কলেজেও প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস করি তো, এবং পড়াশোনাও করি, যার জন্য ওখানে সুবিধাটা আছে যে বিভিন্ন দিকে তাকানো যায়। আচ্ছা। আর আমাদের ক্যারেট কলেজের জীবনটায় আমি সবচেয়ে কৃতজ্ঞ যে এখানে দুটো জিনিস আমি পেয়েছি, যেটা হচ্ছে একনিষ্ঠতা, আর যেটা হচ্ছে ডিসিপ্লিনড, নিজের কাজ এবং জীবনকে ডিসিপ্লিনড ওয়েতে ফর্ম করা কিংবা প্ল্যান করা। তো এটা আমাকে ভীষণ আগ্রহী করেছে, এবং কালচারাল ওয়ার্ল্ডে যদিও আগ্রহ ছিল, কিন্তু স্বভাবতই আমার বাবা মা চাইতো আমি যেন এয়ারফোর্সে কিংবা নেভিতে কিংবা সেনাবাহিনীতে যাই। সেহেতু আমাদেরকে আইসিএসবি পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত আমার সাইজ একটু কম ছিল। আমার যে উচ্চতা তারা চাচ্ছিল ওই উচ্চতা আমি ছিলাম না, আমি একটু ছোট ছিলাম, কিংবা এখনো আছি। তো এখন অবশ্যই এ ধরনের বাধ্যবাধকতা নাই, কিন্তু তখন ছিল। ওই জন্য আমি বেঁচে যাই যে আমাকে সেনাবাহিনীতে যেতে হয়নি। তারপরে আমি ঢাকায় চলে আসি, এবং ঢাকায় এসে কালচার ওয়ার্ল্ডের ভেতর ঢুকে যাই, এবং ফিল্ম অ্যাক্টিভিস্ট, কবি, সাহিত্যিক, ইয়াং যারা আছে তাদের সাথে পরিচয় হয়, এবং আমি কার্যক্রম শুরু করি। স্যার, আপনি বলছিলেন যে ওই যে ক্যারেট কলেজের পরিবেশ আপনাকে প্রভাবিত করেছিল, এই যে বিভিন্ন জায়গায় তাকানোর যে একটা অভ্যাস, চিন্তা করার একটা অভ্যাস আপনার তৈরি হয়েছিল, কিন্তু চলচ্চিত্র বিষয়টা স্পেসিফিকলি আসার জন্য তো কোনো চলচ্চিত্র দেখা বা বই পড়া বা কারো দ্বারা প্রভাবিত হওয়ার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, ব্যাপারটা যদি একটু স্পেসিফাই করতে। এটা আসলে খুব ছোট্ট ঘটনা। আমি পত্রিকা পড়তাম, পত্রিকা তখন আমার মনে আছে রোববারে একটা কলাম থাকতো বিদেশি ছবি। ওই বিদেশি ছবিতে কিছু কিছু আর্টিকেল পড়ে আমার খুব আগ্রহ হয়েছে যে আমাদের যে কমার্শিয়াল ছবি তার বাইরেও একটা জগৎ আছে, যেটা অল্টারনেটিভ ফিল্ম বলে আর কি, কিংবা প্যারালাল সিনেমা ইন্ডিয়াতে যে কনসেপ্টটা আছে, কিংবা ইউরোপে আর্ট হাউস সিনেমা যেটাকে বলে, এইটার একটা ইঙ্গিত আমি পেয়েছি। এবং তখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক এদের কথা ওখানে উল্লেখ করা হতো, কিংবা কিছু বিদেশি ছবি যারা অস্কার পেত কিংবা বিদেশে নাম করতো সেই ছবিগুলো সম্পর্কে লেখা হতো। তখন আমার একটা কিউরিওসিটি তৈরি হয় এই ফিল্ডটা সম্পর্কে আর কি। এটুকুই, এর বেশি কিছু না। পরে ঢাকায় আসার পরে আসলে পুরো জিনিসটা ফ্লোরিশ করে। এবং তখন কি ধরনের আসলে ফিল্ম দেখা শুরু করেছিলেন, বা এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আছে? হ্যাঁ, তবে আমি ক্যারেট কলেজে থাকা অবস্থায় তখন তো আর ভিডিও টিডিও ছিল না, আমাদের ওখানে স্ক্রিনিং হতো বিভিন্ন ধরনের ছবি, সেগুলো দেখতাম। কিন্তু আমার ছবি দেখাচ্ছে আসলে ছবি নিয়ে পড়াটা বেশি আকর্ষণীয় ছিল। স্পেসিফিকলি আসলে কোথায় যেতেন আপনি, কিভাবে তাদের সঙ্গে আপনার পরিচয় হতো বা শুনি? আমার পারিবারিক সূত্রে তখন বর্তমানে তিনি প্রথম আলোয় কাজ করেন, সাজ্জাদ শরীফের সাথে পরিচয়, খুব ঘনিষ্ঠ। উনি বড় ভাইয়ের মতো ছিলেন আমার। তো উনি বললেন যে তুমি যদি সাংস্কৃতিক বিষয়ে ইন্টারেস্টেড হও তাহলে চলো এক জায়গায় নিয়ে যাই। তখন তিনি আমাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়ে আসলেন, এবং ওখানে অনেকের সাথে পরিচয় হয়। তখনকার তরুণ কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকর্মী, লেখক, টিটল ম্যাগাজিনে যারা লেখালেখি করতো তাদের সাথে, নাট্যকর্মীদের সাথে। ওই পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল। আমরা প্রচুর আড্ডা দিতাম ওখানে সন্ধ্যাবেলা। এই সূত্রে বিভিন্ন ফিল্ম সোসাইটি মেম্বারদের সাথে পরিচয় হয়, অ্যাক্টিভিস্টদের সাথে পরিচয় হয়, এবং ওটাই আমার আসলে শুরু ফিল্মের সাথে কাজ করা, কিংবা ফিল্মের যে অ্যাক্টিভিস্ট তাদের সাথে একযোগে কাজ করা। সময়টা কি 90 দশক, 80 দশকের শেষে। আমি 87-তে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় আসি, এবং 88-তে আমরা ধরেন আমি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাথে যুক্ত হই, বাংলাদেশ ফিল্ম সোসাইটির সাথে যুক্ত হই। তখন খসরু ভাই আমাদের ইয়েতে ছিলেন। তো ওদের সাথে কাজ করতে করতে আমি আসলে ফিল্মের যে আমার আগ্রহ, আমার যে স্পিয়ার ছিল সেটা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়েছে, এবং আমি খুব ভালো লাগছিল আমার। প্রথম কোনো ওই সময় কোনো কাজ করছেন এমন কোনো কাজের কথা? কাজ অন্যরা করছিল, সেলিম মোর্শেদুল ইসলাম। আপনি জাস্ট অবজার্ভ করছিলেন বিষয়গুলো, এটা বলতে পারি কি? অবজার্ভ করা, ছবি দেখা, ছবি নিয়ে পড়া, শুধু ছবি না, কবিদের সাথে কাজ করা, লিটল ম্যাগাজিন বের হচ্ছে, নতুন লেখা হচ্ছে, নাট্য কর্মীদের সাথে কিছুটা যোগাযোগ থাকা, তাদের কাজ দেখা। আমাদের ওই সময়টা ছিল, এখনো বোধহয় আছে, কিন্তু ওই সময়টা ভীষণ মানে কালেকটিভ একটা ইন্টারাকশন ছিল প্রত্যেকটা মাধ্যমে। ইভেন আর্টিস্টরা যারা ছবি টবি আঁকতো তারাও আসতেন, যোগাযোগটা ছিল, ইন্টারাকশন ছিল। এর ভেতর দিয়েই আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি 88-এ, 88 সালে প্রথমবার। তারপরে আমরা
1989-তে আরেকবার ফেস্টিভ্যাল হয়, এবং একই সাথে আমি বিভিন্ন ভাষা শেখা শুরু করি বিভিন্ন দেশের, এবং শীতে শীতে জার্মান ভাষায় গিয়ে আমি থিতু হই, এবং জার্মানটাই তখন ইন্টেন্সিভলি শেখা হয়। স্যার এই প্রসঙ্গে অবশ্যই আমরা আসবো, তার আগে একটু জানতে চাই যে পরিবার চাইতো যে আপনি সেনাবাহিনীতে যোগদান করেন, ছেলে হুট করেই চলচ্চিত্রে ঢুকে যাচ্ছে, তার আগ্রহ তৈরি হচ্ছে, পারিবারিক সাপোর্ট বা তারা আসলে বিষয়টা কিভাবে দেখছিলেন একটু শুনি। যেমন আমার বাবা আসলে খুবই টেকনোক্র্যাট মানুষ, সে সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো বই পড়ে না, পড়তো না, যে গান টানও সেরকম শুনতো না, তার আসলে কালচারাল দিকে আগ্রহ অতটা ছিল না, তার আগ্রহ ছিল ইন্ডাস্ট্রির দিকে, তার আগ্রহ ছিল টেকনিকের দিকে, তা আমার এর দিকে কোনো আগ্রহই ছিল না। আমার ছোট ভাই যদিও ছিল, যার জন্য আমি তার জন্য একটা মিস্ট্রি ছিলাম। আমার মা খুব পছন্দ করতো আমি যা করতাম, আমার মা খুব বই পড়তো, পড়তো, যার কারণে পরিবার থেকে আমার ওই ধরনের কোনো ইন্সপিরেশন ছিল না, কিন্তু কোনো বাধাও ছিল না। আমার বাবা মা দুজনে ভীষণ লিবারেন্ট ছিলেন, যার কারণে আমার এই ফিল্মের দিকে যাওয়া সহজ হয়েছে। ওই সময় আমি একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, মানে দর্শনে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু দর্শনে আমি আর চালিয়ে যাই না, 1 বছর পরে আমি আবার ব্রেক দিই। একই সাথে আমি জার্মান ভাষা শেখা শুরু করি। ভাষা শেখার বিষয়টা একটু জানতে ইচ্ছা করছে যে ওই সময় কেন মনে হলো যে আসলে বিভিন্ন ভাষা শিখতে হবে বা শেখা যেতে পারে? এটা আমার জার্মানি বা কেন, হ্যাঁ, এটা আমার আসলে ইন জেনারেল একটা কৌতূহল ছিল ভাষার প্রতি, বিদেশি ভাষার প্রতি। প্রথমে আমি রাশিয়ান শেখা শুরু করি, রাশিয়ানটা খুব বেশি ভালো লাগলো না, তারপর ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ শেখা শুরু করি। ফ্রেঞ্চটা ভালোই লাগছিল, কিন্তু ফ্রেঞ্চটা 2 বছর শেখার পর দেখা হলো যে খুব এক্সপেন্সিভ, তখন তো ইয়াং, আমার পকেট মানি অত থাকে না, সুতরাং তো তারপর কেউ খবর দিল যে জার্মান শেখো, জার্মানদের ওখানে পয়সা কম এবং তারা স্কলারশিপ দেয়। তারপর আমি ফ্রেঞ্চ ছেড়ে দিয়ে জার্মান শেখা শুরু করলাম, এবং ওখানেই আলটিমেটলি ইন্টেন্সিভলি শেখা হলো। এবং এর সূত্র ধরেই 92-তে আমি একটা জার্মান ল্যাঙ্গুয়েজ স্কলারশিপ পেয়ে বার্লিনে আসি। শুরুটা আসলে লাবণ্য কেমন ছিল আমরা একটু জানি, তাই না? কারণ হচ্ছে নতুন একটা ভাষা, আমরা সাধারণত ইংরেজি ভাষা শিখি, আপনি তার বাইরে গিয়ে জার্মান ভাষা শিখছেন। আপনি বলছিলেন অফ ক্যামেরায় যখন কথা হচ্ছিল যে জার্মান ভাষাটা যারা নতুন শুনবে তাদের কাছে একটু কাঠখোট্টা মনে হবে। জি, জার্মান ভাষাটা ইংরেজির সাথে যদিও কিছুটা মিল আছে, মানে এটা তো আসলে প্রত্যেকটা ইউরোপিয়ান, ওয়েস্ট ইউরোপিয়ান ভাষাই ল্যাটিন থেকে উৎপত্তি, যার জন্য শব্দ অনেক কমন শব্দ আছে, কিন্তু উচ্চারণ আলাদা, বানান অনেক সময় আলাদা। সেটা জার্মানির ক্ষেত্রেও আছে। ইংরেজির সাথে উচ্চারণে যেহেতু ভীষণই আলাদা, তখন বোঝা যায় না, আর গ্রামারটাও অন্যরকম। সৈয়দ মুস্তাফা আলী একটা কথা বলেছিলেন যে জার্মানটা আসলে কিছু না, আপনি যদি মুখে কোনো ইটখড় ঢুকিয়ে ইংরেজি বলার চেষ্টা করেন তাহলে এটা জার্মান হয়ে যাবে। ব্যাপারটা একটু ব্যঙ্গ করে করা, কিন্তু এই যে ভাষাটার এক ধরনের বৈশিষ্ট্য আছে যেটা অতটা মধুর না, মানে অপরিচিত একজন মানুষ ভাষাটা শুনতে তার কাছে জিনিসটা শ্রুতি মধুর মনে হয় না, যেমন ফ্রেঞ্চ লাগে কিংবা স্প্যানিশ কিংবা ইটালিয়ানে লাগে। এই জন্য জার্মানটা আসলে অতটা পপুলার না বিদেশি ভাষা হিসেবে, কিন্তু টেকনোক্র্যাট ল্যাঙ্গুয়েজ হিসেবে, সায়েন্সের ল্যাঙ্গুয়েজ হিসেবে জার্মান কিন্তু ভীষণভাবে পপুলার ছিল একসময়। জার্মানিতে মানে ওয়ার্ল্ড ওয়াইড ফিলোসফিতে যারা পড়াশোনা করতো তাদের জন্য জার্মান বাধ্যতামূলক ছিল, কারণ জার্মান ফিলোসফাররা অনেক ফ্লোরিশ করেছিলেন একটা সময়ে, সারা ওয়ার্ল্ডে তাদের নাম ছিল। এবং অনেকে মনে করে যে জার্মান ল্যাঙ্গুয়েজের লজিক, রেশনালি একটা জিনিস লেখার ক্ষেত্রে, ব্যাখ্যা করার ক্ষেত্রে ইংরেজির চেয়ে কিংবা অন্য যে কোনো ভাষার চেয়ে এগিয়ে থাকে। এটা জানি না 100% সত্যি কিনা। আপনার এমনি কতদিন সময় লাগলো সবকিছু মিলে? আমি ঢাকায় বসেই গোয়েট ইনস্টিটিউটে শিখেছিলাম প্রায় 2 বছর 3 বছরের মতো। তো আমি একটা স্কলারশিপও পেয়েছিলাম। আমি তখন জার্মান জানতাম আসলে, জার্মানি যখন যাই, আচ্ছা, যার জন্য আমার জন্য সহজ হয়েছে। এবং যাওয়ার পরেই আমার মূল ইচ্ছা ছিল আসলে পড়াশোনা করা। তো জার্মান যাওয়া হলো স্যার কত সালে? 92-তে। তো সেখান থেকে এবার একটু শুনি জার্মান যাওয়ার গল্পটা একটু শুনবো। জার্মান ওই স্কলারশিপের কারণেই আমি যেতে পেরেছি। তারপরে ওখানে যাওয়ার সাথে সাথে আমি ইউনিভার্সিটিতে খোঁজ খবর নেই পড়াশোনা করার কিরকম ব্যবস্থা। তখন জার্মান যেহেতু আমি জানতাম, সেই জন্য তারপরে আবার ফিরে আসি স্কলারশিপ শেষ হওয়ার পরে, স্টুডেন্ট ভিসা নিয়ে আরেকবার যাই। তারপরে পড়াশোনা। কতদিন থাকতে হলো স্যার জার্মানি? প্রথমে আমি জাস্ট 2 মাসের স্কলারশিপে ছিলাম, এটা তো ছোট্ট কালচারাল স্কলারশিপ। স্যার এই জায়গাটা প্রথম অভিজ্ঞতাটাই জানতে চাই। একটা হলো আপনি তো শুধু ল্যাঙ্গুয়েজ জানতেন, আর ওখানের কালচার বা একেবারে একটা হলো দেশের মধ্যে অনেক জায়গায় যাওয়া হচ্ছিল, কিন্তু ঢাকার মধ্যে বা ঢাকার বাহিরে, আর একেবারেই দেশের বাহিরে একটা অভিজ্ঞতা পরিবারকে ছেড়ে। সেই 2 মাসের ছোট্ট করে যদি অভিজ্ঞতা জানতে চাই। এই অভিজ্ঞতা আসলে সাংঘাতিক রকম ইন্টেন্স ছিল, কারণ আমার বয়স তখন 23 বছর।
আর আপনারা জানেন বাঙালি ছেলেরা বড় হয় পরিবারের ভিতর অনেক আদর টাদর নিয়ে, এক গ্লাস পানিও ঢেলে খাওয়ার অভ্যাস তাদের থাকে না। হঠাৎ করে একটা বিদেশে একটা পরিবেশে এসে নিজের পায়ে দাঁড়ানো, নিজের সবকিছু করা, এটা কঠিন। আর দ্বিতীয় কথা হচ্ছে কালচারাল যে ডিফারেন্সটা, এটাও ভীষণ রকম আলাদা। আমাদের এখানে যে ইন্টিমেসিটা আছে, আমাদের এখানে যে পারিবারিক ওয়ার্মথের ভেতরে আমরা বেড়ে উঠি, ওই জিনিসটা তো ওখানে আমি গিয়ে পাবো না, তাই না? যার কারণে আমার জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে। আর তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি ঢাকা থেকে বার্লিনে গিয়ে মনে হলো যে আমি একটা কুয়া থেকে একটা সমুদ্রে এসে পড়লাম, কারণ বার্লিন ভীষণ কসমোপলিটন একটা সিটি। তার উপরে দেয়াল ভেঙেছে বছর 2-3 আগেই, 89-তে, দুই জার্মানি এক হলো। তার মানে ইস্ট ইউরোপ এবং ওয়েস্ট ইউরোপের এক ধরনের ইন্টারাকশন হচ্ছে, এবং বার্লিনটা ছিল ওটা আসলে হাব, ওখানেই সবচেয়ে বেশি এই জিনিসগুলো ঘটছিল। তার জন্য অনেক কিছু একসাথে আমাকে মানে অভিজ্ঞতা হিসেবে এসছে। এবং 23 বছর বয়সের একটা ছেলের জন্য জিনিসটা অত সহজ ছিল না খুব করা। তো ওই জন্য পজিটিভ নেগেটিভ দুটোই আছে, কিন্তু আমি দেখতে পেরেছি ওখানকার যে পরিবর্তনটা হয়েছে। আজকে 30-33 বছর পরে আমি যখন বার্লিনে তাকাই, আমি এই পুরো ট্র্যাজেক্টরিটা, এই পুরো ধারাবাহিকতাটা বুঝতে পারি যে কোথা থেকে আমরা কোথায় আসলাম। একটা চলচ্চিত্র প্রেমী মানুষ, সে জার্মানির মতো একটা জায়গায় যাচ্ছে, এবং আপনার কাছে তখন আপনার কাছে একটু কালচারাল ব্যারিয়ার অনেক কিছু মনে হলো। পরবর্তী জীবনে তো নিশ্চয়ই বিষয়টা আপনার জন্য একটা অনন্য অর্জন ছিল, সেই অনুভব নিশ্চয়ই আপনার হয়েছে। আমার মনে হয়েছে আমি অতটা কনসাস ছিলাম না আমি আসলে কি করছি। আমি প্যাশনকে ফলো করেছি, আমি ফিল্মে পড়তে চাইছেন, পড়া শুরু করি। প্রথম দিকে আমি কষ্ট হয়েছে আমার টাকা পয়সা করতে, আমি পুরো খরচটা আমার নিজেকেই দিতে হয়েছে। আমার বাবার অত টাকা ছিল না, স্টুডেন্ট জব করতে হয়েছে, ওটা অত সহজ না। আর তখনকার আমলে জার্মানটা খুব ম্যান্ডেটরি ছিল, প্রত্যেকটা জায়গায় জার্মান বলতে হতো। আজকাল স্টুডেন্টরা গেলে ওরা ইংরেজিতে কথা বলতে পারে, পড়াশোনা করতে পারে, তখন এই জিনিসটা ছিল না। তো ওই জন্য আমাকে অ্যাডাপ্ট করতে একটু সময় লেগেছে। কিন্তু আমার যেটা ভালো লেগেছে যে আমি কোথাও না কোথাও মানুষ পেয়ে গেছি, যে মানুষগুলো আমাকে সাহায্য করেছে, আমার উপর বিশ্বাস ছিল। ইভেন ফিল্ম স্কুলে ঢোকার পরও আমার যে জার্মান বন্ধু বান্ধবরা যারা আমার মানে একই ক্লাসে পড়তেন, আমি সিনেমাটোগ্রাফিতে ভর্তি হই এবং সিনেমাটোগ্রাফিতেই পড়াশোনা শুরু করি। তার আগে আমি হিস্ট্রি অফ আর্ট পড়াশোনা করেছি হাই ইউনিভার্সিটিতে, বার্লিনেই। ওইটা আমার একটা সাপোর্ট দিয়েছে, কারণ হিস্ট্রি অফ আর্ট আসলে ফিল্মের জন্য খুবই সাপোর্টিং একটা ব্যাপার। তারপরে আমি সিনেমাটোগ্রাফিতে পড়াশোনা করি, ক্যামেরার উপর স্পেশালাইজেশন, এবং সেটা করতে করতে আমি একটা সময় নিজের ছবি তৈরি করার স্প্রিয়া তৈরি হয়। তো মোটামুটি 6 বছরের ফিল্ম স্কুল জীবনে অনেক কিছু আমি শিখেছি। এবং এই যে বাঙালি সংস্কৃতি থেকে এসে যে আমার সংস্কৃতিতে পড়া, এটা আমার জন্য ফিল্ম স্কুলে আসার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। কারণ ফিল্ম স্কুলের মাত্র 8-10 জন ছাত্র এক একটা ডিপার্টমেন্টে থাকতো। হ্যাঁ, এবং তাদের পিছনে প্রচুর অর্থ ব্যয় হতো, প্রচুর আয়োজন করা হতো, এবং আমাকে ইউরোপের প্রায় 300-400 ছেলের সাথে কম্পিট করে ঢুকতে হয়েছে। সুতরাং এটাও একটা এম্পাওয়ারমেন্ট ছিল আমার জন্য, যে আমি কিছু একটা অ্যাচিভ করেছি। এই ইন্সপিরেশনটা, মোটিভেশনের থেকে আমার পড়াশোনাটাও ভালো হয়েছে। আর যেটা বললাম, আমার বন্ধু বান্ধবের সাহায্য পেয়েছি, আমার শিক্ষকদের সাহায্য পেয়েছি। তারপর আমি যখন 92-তে 2001 সালে প্রথম বেরিয়ে আসি ফিল্ম স্কুল থেকে, প্রথম যে ছবিটা আমি করি জীবন জলে বেলে, এই ছবিটাও সাথে সাথে ভীষণ নাম করে আন্তর্জাতিকভাবে, জার্মানিতেও অনেকবার দেখানো হয়। স্যার, অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, মানে একটু মেকিং এর ক্ষেত্রে, বা কিভাবে আসলে স্কুলে আসলে পড়াশোনা জায়গাটা আর একদম কাজ করতে গিয়ে, একটা ফিল্ডে কাজ করতে গিয়ে, এই দুটোর অভিজ্ঞতা একটু শুনতে। হয় কি, আর্ট স্কুল কিংবা ফিল্ম স্কুল এটা আসলে একটা প্রোটেক্টেড এরিয়া। এখানে তাদের কনসেপ্টটা হচ্ছে একটা ছোট্ট গাছকে, একটা চারা গাছকে একটা প্রোটেক্টেড এরিয়া রেখে তাকে বড় হতে দেওয়া, তারপর যখন সে গ্রো করে তারপর তাকে বাইরে বনে স্থাপন করা হয়। ঠিক একইভাবে আমাদেরকে ফিল্ম স্কুলের ভিতরে ট্রেন করা হয় এরকম একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে। তারপরে আমাদেরকে উৎসাহিত করা হয় যে তুমি এখন ইন্ডাস্ট্রিতে যাবা, বাইরে যাবা। কিন্তু অনেক কিছুই আসলে ফিল্ম স্কুলে শেখা যায় না। ইন্ডাস্ট্রিতে যেগুলো ঘটে সেগুলো আপনাকে ইন্ডাস্ট্রিতে আসার পরই বোঝা যায়। যার কারণে আমরা চাই যে ফিল্ম স্কুলে থাকা অবস্থায় আমরা বাইরে কাজ করা চেষ্টা করি। সেটার কারণে আমাদের এক ধরনের বোঝাপড়া হয় আগে থেকেই, কিন্তু যারা সেটা পারে না তাদের জন্য জিনিসটা কঠিন হয়। তো আমার সৌভাগ্য যে আমি পাশাপাশি বাইরেও কাজ করতে পেরেছি। আর আমার আরেকটা সুবিধা ছিল যে আমি সিনেমাটোগ্রাফার হিসেবে না করে আমি ডিরেক্টর সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শুরু করি। মানে হচ্ছে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়নি, আমি নিজেই
প্রজেক্টের আইডিয়া ডেভেলপ করেছি, নিজেই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, এক্সিকিউট করার চেষ্টা করেছি, যার কারণে আমার অনেক কিছু সহজ হয়ে গেছে। অনেক সিনেমাটোগ্রাফার যারা ফিল্ম থেকে পাশ করে আসে তাদের পক্ষে বাইরে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করা অত সহজ হয় না, অনেক স্ট্রাগল করতে হয়। তো আমার সেটা করতে হয়নি, এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আর আমি যেহেতু স্পেশাল কাইন্ড অফ ছবি তৈরি করা শুরু করি, যেমন ধরুন আমি ডকুমেন্টারি করা শুরু করি, এবং আমি ডকুমেন্টারিগুলো ফিচার লেন্থ ডকুমেন্টারি সিনেমার জন্য করি, যেটা নাম করে এবং প্রশংসা পায়। ঠিক একইভাবে আমি একটা রিজিয়নকে কনসেন্ট্রেট করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই সাউথ ইস্ট এশিয়ার জোনটাকে আমি ফোকাস করি, যেটার একটা চাহিদাও ছিল ইউরোপিয়ান টেলিভিশনে, কারণ তাদের টিম যখন এই এরিয়াতে আসে তাদের পক্ষে আমার মতো অ্যাক্সেস পাওয়া সম্ভব না কালচারাল কনটেক্সট থেকে, ভাষাগত থেকে। যেমন আমি হিন্দি বুঝি, আমি উর্দু বুঝি, আমি বাংলা পারি, সুতরাং এই সুবিধাগুলো আমাকে এক ধরনের সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি যে কাজগুলো করেছি এ পর্যন্ত সেগুলো করতে পেরেছি। স্যার, আপনার যে চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র স্নাতকোত্তর আপনি বোধহয় তখন সম্পূর্ণ করছেন, আচ্ছা, স্যান্ড অ্যান্ড ওয়াটার, জীবন জল বেল, হ্যাঁ হ্যাঁ, এটার আসলে বিষয়বস্তু আসলে কি ছিল? এটা বিষয়বস্তু হচ্ছে আমার যমুনার চরের মানুষের জীবনযাপন। আচ্ছা, যমুনার চর তো অনেক, এবং যে কোনো জায়গায় চরের একটা কমন ফেনোমেনা হচ্ছে যে বর্ষার সময় বন্যায় চরের মানুষের ভিটে বাড়ি ভেসে যায়, যারা নদীর মাঝখানে কিংবা আশেপাশে থাকে। আবার শীত আসলে ওই নদীর বেশিরভাগ অংশ শুকিয়ে যায়, তখন ধুধু বালি, কিন্তু তাদের ওই বালিটাতেও কিন্তু উর্বর পলি পড়ে, যার জন্য সেখানে তারা আবাদ করতে পারে। এবং এটাই কারণ কেন তারা চলে যায় না। অনেকে প্রশ্ন করে এত কষ্ট করে থাকতে হয়, তারা যায় না কেন? তারা যায় না কারণ হচ্ছে যখনই শীত মৌসুম শুরু হয় তারা প্রচুর ফসল ফলাতে পারে। ইভেন বর্ষার ভেতরেও অনেক সময় পাট করা যায়, আমন ধান করা যায়, যেটা পানির সাথে সাথে বেড়ে যায়। এই সুবিধার জন্য এই কৃষকরা ওখানেই থাকে, এবং এই যে দুটো ভিন্ন বিরূপ সময়ের ভেতর তাদের জীবনযাপন করতে হয়, এটাই আমাদের ওই জীবন জলে বেলের মূল বিষয়। এমনিতে স্যার ডকুমেন্টারি বেসড কাজ করার পেছনে কি কোনো কারণ ছিল? কারণ এটা তো আসলে অনেক বেশি নিজেকেও আসলে স্টাডি করতে হয়, অনেকদিন আসলে এই বিষয়ের সাথে সম্পৃক্ত থাকতে হয়। আপনার কেন মনে হলো যে এইরকম ডকুমেন্টারি বেসড চলচ্চিত্রের সঙ্গেই থাকবেন? এটা কিছুটা আমার ফিল্ম স্কুলের উপর নির্ভর করতো, কারণ হ্যাঁ আমাদের ফিল্ম ডিপার্টমেন্ট, বিশেষ করে ক্যামেরা ডিপার্টমেন্টটা, এই ফিল্ম স্কুলটা ট্রেডিশন ছিল ডকুমেন্টারির। এটা আসলে মূলত ফরমার ইস্ট জার্মানির ফিল্ম স্কুল ছিল, পরে যখন দুই জার্মানি এক হয়ে যায় তখন এটা বড় আকারে করা হয়। কিন্তু ইস্ট জার্মান ইন্ডাস্ট্রির একটা বড় দিক ছিল যে গভর্নমেন্ট ডকুমেন্টারির জন্য এক্সট্রা ফান্ড দিত, এবং প্রত্যেকটা সিনেমা হলে মূল ছবির আগে একটা 10 মিনিটের ডকুমেন্টারি দেখানো হতো। আচ্ছা, এবং এটার জন্য ফান্ড অ্যালট থাকতো, এবং সিনেমা হলগুলো বাধ্যতামূলক ছিল এই ছবিগুলো দেখানো। এবং এই ফিল্ম যারা করতো তারা একটা চমৎকার ট্রেডিশন তৈরি করে, যে মানুষের জীবন, পোর্ট্রে, এগুলো অবজার্ভ করে, এবং সিনেমাটিক ওয়েতে, এটা মানে নিউজ রিলের মতো না, আসলে একজন ফিল্ম মেকার গল্প বলার মতো করা শুরু করে। এই ট্রেডিশন থেকে ডকুমেন্টারিতে গল্প বলার একটা ধারা আমাদের ফিল্ম স্কুলে ছিল, এবং আমাদেরকে উৎসাহিত করা হতো যে ডকুমেন্টারি ফিল্ম আগে করা। আমাদের বাধ্যতামূলক ছিল প্রথম বছর কোনো রকম ফিকশন করা যাবে না, শুধু ডকুমেন্টারি করতে হবে। এটার সুবিধাটা হচ্ছে ডকুমেন্টারি করার মধ্য দিয়ে আপনি অবজারভেশনটা শেখেন, মানুষের জীবনটা অ্যাজ ইট ইজ অবজার্ভ করার সুযোগ হয়, ডিটেলগুলো দেখার সুযোগ হয়, যেটা আপনি যখন ফিকশনে যাবেন এটা আপনার কাজে দেবে। এই জন্য ডকুমেন্টারির প্রতি আমার আগ্রহ বাড়ে। আমি আগে তো ডকুমেন্টারি চিন্তামই না, এবং আমাদের আসলে ফিল্ম স্কুলে যারা স্টুডেন্ট হিসেবে ভর্তি হয় সবারই আগ্রহ থাকে ফিকশন করা, কিন্তু ফিল্ম স্কুলে যখন কাজ শুরু করি আমরা, তখন আস্তে আস্তে আমরা ডকুমেন্টারির মজাটা পাই, সে থেকে শুরু আর কি। চমৎকার। স্যার, আপনি এই যে ডকুমেন্টারি করার বিষয়বস্তু কিন্তু বাংলাদেশ ঘুরে ফিরে, তো আপনি কি দেশে আসতেন? জি, আমি প্রত্যেকটা ছবি ক্ষেত্রেই আমি সময় নিয়ে দেশে আসতাম, এবং এই সুযোগে আমার আসলে দেশের সাথে যোগাযোগটা সবসময় ছিল। আমার ভাই যেমন 3-4 বছরেও একবার দেশে আসার সুযোগ পায় না, কারণ তাদের 9টা-5টা অফিস করতে হয়, বাচ্চা আছে স্কুলে। কিন্তু আমি প্রত্যেকটা প্রজেক্টের কারণেই বাধ্যতামূলকভাবেই আমাকে দেশে আসতে হতো, এবং আমি সাধারণতই পরে কিংবা আগে সময় নিয়ে নিতাম, যাতে আমি প্রাইভেটলি এখানে আমার পরিবারের সাথে ব্যয় করতে পারি, বাবা মার সাথে থাকতে পারি। আপনি তো স্যার ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন, তাই না স্যার? তখন সেক্ষেত্রে আসলে ফান্ডিং এর ক্ষেত্রে বা চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল? চ্যালেঞ্জ তো আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের পৃথিবীর সব জায়গায় একই রকম। আপনাকে আইডিয়াটা ডেভেলপ করতে হবে, এবং যেহেতু আপনার নিজের আইডিয়া, নিজের পছন্দ মতো, সেহেতু এটা বিক্রি করাটা অত সহজ না। তবে আপনি যদি একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন, একটা স্টাইল তৈরি করতে পারেন, তখন লোকজন একটা প্রোফাইল চেনে যে আপনার ছবিগুলো এরকম,
সেই ক্ষেত্রে একটা সময় গিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে পরিচিত হবেন এবং আপনি যে কাজগুলো অফার করবেন সেগুলো ফাইন্যান্সিংটা সুবিধা হয়। ইউরোপের একটা সুবিধা আছে, বিশেষ করে জার্মানির একটা সুবিধা আছে, ডকুমেন্টারির গভর্নমেন্ট ফান্ড অনেক, ইভেন পাবলিক টেলিভিশনের ফান্ড অনেক, যার কারণে এই ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি ফিল্ম মেকাররা বেঁচে থাকতে পারে, তার ছবি করেই বেঁচে থাকতে পারে। যদিও অনেকের পক্ষে এটা কঠিন হয়, কারণ একটার পর একটা প্রজেক্ট করা এবং সেটা থেকে বেঁচে থাকা অত সহজ না। অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কাজ করেন, কিংবা ফ্রিল্যান্স সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেন, পাশাপাশি এডিটর হিসেবে কাজ করেন, তারপর পাশাপাশি নিজের প্যাশন প্রজেক্ট যেটা আছে সেটা করেন। তো এইভাবে আমাকে কিভাবে বেঁচে থাকতে হয়েছে। একটা সময় আপনার দুটো চলচ্চিত্রের জন্য আপনি অনন্য একটা অর্জন করেছেন, পুরস্কার পেয়েছেন। একটা হচ্ছে দ্য আয়রন ইটার্স এবং আরেকটা হচ্ছে দ্য প্রজেকশনিস্ট। আমরা শুনি এটা নিয়ে একটু বিস্তারিত। আয়রন ইটার্স কিংবা লোহাগড় ছবিটা তৈরি হয়েছে চট্টগ্রাম শিপ ব্রেকার্সদের উপরে। এই ছবিটা আমার সবচেয়ে এক্সপেন্সিভ ছবি, সবচেয়ে কষ্টসাধ্য প্রজেক্ট, যেটা আমরা শুরু করি, রিসার্চ শুরু হয় 2002-এ এবং শুটিং শুরু করি আমরা 2005-এ। দীর্ঘ সময় আমাদের এটা ফাইন্যান্সিং এর জন্য কাজ করতে হয়েছে। কিন্তু রিসার্চ লেভেলে আমরা যখন কাজ শুরু করি তখন জানতে পারি যে এখানে আসলে কাজ করা খুব কঠিন। আর আমরা আসলে জার্নালিস্ট না, আমি যেহেতু ফিল্ম মেকার, আমি ফিল্মের কনসেপ্ট থেকে কাজটা করতে চাই এবং আমাদের প্ল্যান ছিল একটা ছবি করা যেটা 90 মিনিটসের সিনেমা ডকুমেন্টারি। এটা মানে হলে চলবে এবং এটার ড্রামাটিক্যাল স্ট্রাকচারটাও হবে ওরকম যে আপনি 90 মিনিট পুরো জিনিসটা কনসেন্ট্রেশন নিয়ে দেখতে পাবেন এবং আগ্রহ নিয়ে থাকতে হবে আপনাকে। যার কারণে আমাদেরকে খুব এক্সটেন্সিভলি অবজার্ভ করতে হবে। এর উদ্দেশ্যে আমরা প্রায় 5 মাস ইন্ডাস্ট্রিতে ছিলাম, ইন্ডাস্ট্রির বাইরেও ছিলাম, কারণ শিপব্রেকিং ইন্ডাস্ট্রিতে মানুষগুলো আসে উত্তরবঙ্গ থেকে। তা আমরা যাদের উপর কাজ করেছি তারা এসেছিল গাইবান্ধা, কুড়িগ্রাম এই এলাকা থেকে। তো প্রথমে আমরা তাদের গ্রামে যাই এবং তারপরে আমরা শিপব্রেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিন্তু প্রথম দিকে ভীষণ অসুবিধা হয়েছে অনুমতি পেতে, কারণ আপনারা জানেন শিপব্রেকিং ইন্ডাস্ট্রির যে কাজ হয় এটা অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে এবং যেভাবে কাজ করানো হয় এটাও যারা কাজ করান তাদের জন্য খুব সুখকর না বাইরে পাবলিকে দেখানো, কারণ কাজের পরিস্থিতিটা কর্মীদের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা অনুমতিটা নেই। অনুমতি নেওয়ার পরে আমরা কাজ করি 5 মাস কাজ করার পরে আমরা 2006-এ ছবিটা এডিটিং শুরু করি এবং 2008-এ ছবিটা মুক্তি পায় জার্মানিতে। একটা লম্বা সময়ের, বেশ লম্বা সময়। 2002 থেকে 2008 এ ধরনের ফুল লেন্থ ডকুমেন্টারিগুলো, এই রেঞ্জের ডকুমেন্টারিগুলো অনেক সময় প্রয়োজন হয়, কারণ আমাদের রিসার্চের জন্য সময় লাগে, শুটিং এর জন্য সময় লাগে এবং এডিটিং এর জন্য অনেক সময় লাগে, এবং এর জন্য ফান্ডিংটা ওরকম হয়। জার্মানিতে ফিচার লেন্থ ডকুমেন্টারি যেগুলো সিনেমায় ছাড়া হয় তাদের স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে। আপনি টেলিভিশনের জন্য যে কাজগুলো করবেন, নিউজ বেসড কিংবা ডকুমেন্টেশন, ইনফরমেশন বেসড, ওগুলো সিনেমার জন্য না। আপনাকে আর্টিস্টিক্যালি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে যেটা সিনেমার দর্শকের জন্য সুইটেবল, তাহলেই আপনি এই ফান্ডগুলো পাবেন। তো আমাদের উদ্দেশ্য ছিল ওই জন্য এই সাবজেক্টের উপর আসলে অনেক ডকুমেন্টারি হয়েছে, টিভি ডকুমেন্টারি হয়েছে, BBC, চ্যানেল 4 এরা করেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা সিনেমার জন্য ডকুমেন্টারি করব, যেটা খুবই রিস্কি ছিল, কারণ আমরা জানতাম না আমাকে এত ইন্টেন্সিভলি শুট করতে দেবে কি দেবে না। কিন্তু আমরা সার্থক হয়েছি এবং আমরা পুরো টিমই, যারা ফাইন্যান্স করেছে, প্রডিউসার, কমিশনিং এডিটর্স, টিভির সবাই ভীষণ রকম খুশি ছিলাম যে এত রিস্কি একটা প্রজেক্ট আমরা শেষ মুহূর্তে সম্পন্ন করতে পেরেছি এবং পুরস্কৃত হয়েছি। আর দ্য প্রজেকশনিস্টের ক্ষেত্রে, প্রজেকশনটা বছর দুয়েক পরে, ওটা একটা পোর্ট্রেট, ওটার আইডিয়াটা এসেছে আমার এক বন্ধুর কাছ থেকে, সৈকত পণ্ডিত নামে এক ভদ্রলোক, সে কলকাতার, উনি মূলত উনি ঢাকায় যাওয়া আসা করতেন, ওনার পরিবারের কিছু অংশ বাংলাদেশে। তো ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি একবার একটা ছবি দেখিয়েছিল একটা ছোট্ট ছেলের, যে চাঁদপুরের কোহিনূর সিনেমা হলে প্রজেকশন হিসেবে কাজ করে, তার বয়স তখন 6.5 মতো হবে। আচ্ছা। তো আমার ছবিটা দেখি, একটা জাস্ট ফটোগ্রাফ, একটা ছেলে যে হুইল ঘুরাচ্ছে প্রজেকশন রুমে, ওই ছবিটা দেখি ভীষণ উৎসাহিত হই যে এই ছেলেটার উপর একটা পোর্ট্রেট সম্ভব কিনা। আচ্ছা। এবং জার্মানিতে একটা সিরিজ আছে, জার্মান, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের একটা টেলিভিশন রাইজাত, ওরা একটা সিরিজ করে ফরেন চিলড্রেন,
এবং ফরেন চিলড্রেনের 30 মিনিটসের মতো এটা একটা পোর্ট্রেট দেখানো হয় যে কোনো বিদেশি একটা বাচ্চার জীবন। তো ওই সিরিজের জন্য আমি এই ছবিটা প্রপোজ করি। তারপরে আমরা চাঁদপুরে গিয়ে মাত্র 2-3 সপ্তাহ শুটিংয়ে কাজটা করি এবং পরে এডিট করে ব্রডকাস্ট করি। এটা সিনেমার জন্য একটু অল্প সময় লেগেছে কাজ। হ্যাঁ, এটা ছোট্ট কাজ, এটা ফান্ডও সেরকম ছিল না, কিন্তু কাজটা করে আমার ভালো লেগেছে কারণ এটা খুব কনসেন্ট্রেট ফোকাসড একটা কাজ ছিল। বাহ। স্যার, এই চলচ্চিত্রগুলোকে আসলে জার্মানি বিভিন্ন হলে আসলে প্রদর্শন করা হয়? ছোট ছবিগুলো না, কিন্তু বড় ছবিগুলো অবশ্যই, যেমন আয়রন ইটার্স, ব্যাম্বু স্টোরিজ। আর ডকুমেন্টারিগুলো কেমন ভাবে তৈরি করা হয় যাতে দর্শকরা আসলে শেষ পর্যন্ত দেখে, মানে খুবই ফিল্মি স্টাইলে কি ব্যাপারটা কি এরকম? জি, ড্রামাটিক্যাল স্ট্রাকচার এডিটিং এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, ইভেন শুটিং এর ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হয়। ওয়াইড স্ক্রিনের জন্য শুট করার জন্য আপনার ইমেজটা অন্যরকম হতে হয়, ছোট পর্দার জন্য শুট করার এই যে পার্থক্যটা আমরা আগে থেকেই নির্ধারণ করি, যার জন্য আমরা সিনেমার জন্য যে ছবিগুলো করি ওগুলো টেলিভিশনে অতটা সুইটেবল না, ছোট পর্দায় অতটা সুইটেবল না। কারণ ধরেন একটা লং শট যেভাবে একটা ওয়াইড স্ক্রিনে উপভোগ্য হবে সেটা একটা ছোট পর্দায় স্মার্টফোনের ভিতরে কিংবা ট্যাবলেটে ওভাবে উপভোগ্য হবে না, যার জন্য ওটা এডিটিং অন্যরকম হয়, ওটা শুটিং অন্যরকম হয়। সেই এই যে এই দুটো ছবির পর আসলে গ্রিমে প্রাইজটা পরপর দুবারই আসলে পাওয়া হয়েছে, এটা আপনার জন্য আসলে নিশ্চয়ই আনন্দের ছিল। তারপর আপনার কাছ থেকে অভিজ্ঞতাটা জানতে চাই। পুরস্কার তো সবসময় আসলে আনন্দের, এবং পুরস্কারটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি পরের প্রজেক্টগুলো ফান্ডিংয়ে অনেক সুবিধা হয়, হ্যাঁ, পরিচিত। তবে একটা মানে খারাপ দিকও আছে, পুরস্কার মানুষকে একটু মাঝে মাঝে ওভার কনফিডেন্টও করে ফেলতে পারে। আর পুরস্কার মানেই কিন্তু ছবিটা অন্য ছবির চেয়ে শ্রেষ্ঠ তা না। পুরস্কারটা আসলে দেয়া হয়, আমি নিজেও জুরি বোর্ডে অনেক সময় কাজ করি, পুরস্কারটা আসলে দেয়া হয় একটা ছবিকে একটু হাইলাইট করা, বলা যে ছবিটা প্রতি মনোযোগ দেওয়াটা জরুরি, কিন্তু তার মানে এই না যে অন্য ছবির চেয়ে এই ছবিটা অনেক ভালো কিংবা ছাপিয়ে গেছে কিংবা বেস্ট ফিল্ম বলে কোনো কথা নেই। শিল্পে আসলে এভাবে, এটা তো স্পোর্টস না যে দৌড়াদৌড়ি করে আপনি প্রথমে পৌঁছে গেলেন। খুব চমৎকার করে বলেছেন স্যার। স্যারের ডকুমেন্টারি থিয়েটার প্রকল্প পাস্ট ইজ প্রেজেন্ট, এটা নিয়ে একটু শুনতে চাই। এটা দুটো প্রজেক্ট আসলে। এটা প্রথম প্রজেক্টটা হচ্ছে পাস্ট ইজ প্রেজেন্ট থিয়েটার, এটা একটা ডকুমেন্টারি থিয়েটার। এটা আসলে আমার প্রজেক্ট ছিল না, আমি যখন আমার ছবিটা করছিলাম পাস্ট ইজ প্রেজেন্ট, যেটা 2025-এ মুক্তি পায়। আচ্ছা, এই ছবিটা অনেক দিন ধরে শুটিং হয়েছে, প্রায় 14 বছর ধরে শুটিং হয়েছে আমার নিজের পরিবারের উপরে। তখন সুইস এক থিয়েটার ডিরেক্টর, আমার বন্ধু, ভদ্রমহিলা আমার সাথে একসাথে বার্লিনে থাকতেন, আমরা একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করতাম। উনি বললো যে চলো তোমার এই ডকুমেন্টারি প্রজেক্টের উপরে আমরা একটা ডকুমেন্টারি থিয়েটার করি। আচ্ছা, তা আমার ডকুমেন্টারি থিয়েটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। পরে আমরা প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু করি, আমি রাজি হয়ে যাই এবং মাত্র 1 বছরের ভিতরেই আমরা প্রজেক্টটা নামিয়ে দিই। এবং প্রথমে ভাবছিলাম যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার, হয়তো 2-1টা শো হবে, তারপরে শেষ। কিন্তু পরে আমরা 26টা শো করেছি, শুধু জার্মানিতে না, ইউরোপে, ইভেন ইন্ডিয়াতে এসেছিলাম আমরা। তো এটা ছিল থিয়েটার প্রজেক্ট। আর পাস্ট ইজ প্রেজেন্ট ছবিটা আমি শেষ করেছি 2025-এ। এইটা মূলত আমার পরিবার যারা বাংলাদেশ বিদেশে মিলে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার বাবা মা, আমি, এদের জীবনটা 2009 থেকে এই পর্যন্ত কিভাবে টানাপোড়েনের ভেতর দিয়ে গেছে, পরিবর্তনের মধ্যে তার উপর ফোকাস করা। চমৎকার একটি কাজ। আপনার কাছে আসলে কি মনে হয় কাজের প্রসঙ্গে, বা আমরা যদি ভবিষ্যতে আমাদের দেশের কাজগুলো নিয়ে যদি একটু জানতে চাই, সবকিছু মিলিয়ে আপনি একটু আপনার মতামতটা জানবো। আমি দেশের তরুণ নির্মাতাদের সাথে ভীষণভাবে যুক্ত, যোগাযোগ আছে, তাদের অনেক প্রজেক্টই আমি দেখার সুযোগ পাই, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের সাথে আইডিয়া এক্সচেঞ্জ করা, অভিজ্ঞতা এক্সচেঞ্জ করা, এগুলোর সুযোগ পাই। যার জন্য আমি চাই সবসময় যে আমি যা শিখলাম, আমার যে অভিজ্ঞতা হলো সেটা যেন তারা পায়, এবং তারা যে অভিজ্ঞতা করছে সেটা যেন আমি পাই। সেই সূত্র ধরেই আমার আসলে বাংলাদেশে এখন আসা এবং আরও কয়েক বছর থাকা মিনিমাম, যাতে আমি শিল্পকলা একাডেমিতে যে দায়িত্বটা নিয়েছি সেই দায়িত্বটা পালন করা। প্লাস আমাদের সামনে একটা পরিকল্পনা আছে, আমরা একটা ফিল্ম ডিপার্টমেন্ট খুলবো নতুন করে, বড় করে। সেই ফিল্ম ডিপার্টমেন্টটাকে সাজানো, এবং আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করব, ফিল্ম ফেস্টিভ্যাল করব, শুরু করব, সেটার ইনিশিয়েটিভ নেওয়া। এবং এটা করব আমি এখানকার তরুণ নির্মাতা এবং তরুণ চলচ্চিত্র কর্মীদের সাথে নিয়ে, যার জন্য আমার যে গত 10 বছরে তাদের সাথে যে ইন্টারাকশন হয়েছে সেটা আমাকে এক ধরনের সাপোর্ট দেবে। প্লাস আমি এখন দেখব আমরা আসলে এই রাজনৈতিক পরিস্থিতিতে, সামাজিক পরিস্থিতিতে কি করতে পারি, কোন জিনিসটা আসলে ফিল্ম মেকার হিসেবে আমরা আমাদের দেশকে দিতে পারি। আমি মনে করি যে আমাদের যে হল বেস সিনেমা, অডিয়েন্স বেস সিনেমা,
এটার একটা ট্রেডিশন আছে এবং মানুষ চায় হলে বসে সিনেমা দেখতে, সেইটাও আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমাদের হল সংখ্যা বাড়াতে হবে। শিল্পকলা একাডেমি এতে বিরাট ভূমিকা রাখতে পারে প্রশিক্ষণের ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে এবং প্রদর্শনীর ক্ষেত্রে। সেই লক্ষ্যে আমরা সামনে কাজ করব, এটাই আমার এখনকার গোল বলা যায়। আর এমনিতে যদি ডকুমেন্টারি বেসড ফিল্মের কথা বলি, বাংলাদেশে আসলে এই ফিল্মগুলোর চাহিদা কেমন বা কতটুকু আসলে, কারণ এটা তো আসলে অনেক তথ্য আমরা জানতে পারি, তো এই বিষয়ে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই, আমি যেহেতু এই সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জন্য আমি এখান থেকে অনেক কিছু দিতে পারবো। আমাদের এখানে মূল যে সমস্যাটা হচ্ছে ডকুমেন্টারির প্রোডাকশন হয় না, মানে এখানকে অর্থলগ্নি ডকুমেন্টারিতে দেওয়া হয় না। ইভেন পাবলিক টেলিভিশনগুলো, প্রাইভেট টেলিভিশনগুলো, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ডকুমেন্টারির ব্যাপারে অতটা আগ্রহী না। এটার মূল কারণ হচ্ছে ডকুমেন্টারি সম্পর্কে আমাদের আসলে ধারণা খুব সংকীর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড ডকুমেন্টারি একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে এবং বিভিন্ন ধরনের কাজ হয়। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের এখানে অনেক অনেক কাজ করার সুযোগ আছে। আর আমাদের একটা বিরাট সুবিধা হচ্ছে ডকুমেন্টারি করার জন্য যে অ্যাক্সেসটা দরকার হয় মানুষের জীবনে, প্রাইভেট লাইফে, সেটা আমাদের দেশে ইউরোপের চেয়ে ওয়েস্টের চেয়ে অনেক বেশি। আপনি একটা ক্যামেরা নিয়ে যে কোনো মানুষের বেডরুমে চলে যেতে পারবেন, সে কিন্তু খুব বেশি আপত্তি করবে না। হ্যাঁ, এই সহযোগিতাটা যদি কাজে লাগিয়ে কেউ কাজ করে, তাহলে আমি মনে করি অনেক ভালো ভালো ডকুমেন্টারি করা সম্ভব এবং আমাদের জীবনযাপনের, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইনসাইট পাওয়া সম্ভব। এবং ফিল্ম অনেক কিছু পারে যেটা সাহিত্য, লিটারেচার, সঙ্গীত, নাটক পারে না। এবং আমি মনে করি ডকুমেন্টারির এই দিকটা, ডকুমেন্টারি যে কি করতে পারে ফিকশনের বাইরে, ফিকশনকে মানে বাদ দিয়ে ফিকশনের চেয়ে বেশি এফেক্টিভলি কাজ করতে পারে, এটা এখন এক্সপ্লোর করা হয়নি। তা আমি চেষ্টা করব এটা যেন আমাদের ইয়াং ফিল্ম মেকারের সাথে শেয়ার করে ইন্সপায়ার করতে পারি। নিশ্চয়ই স্যার, সময়ের সঙ্গে সঙ্গে আশা করি আমাদের দর্শক মহলে এই ধরনের বিশেষ করে ডকুমেন্টারি বেসড ফিল্মগুলো, এগুলো জনপ্রিয়তা অনেক বেশি বাড়বে। আপনার ব্যাম্বো স্টোরিজ নিয়ে একটু শুনতে চাই, এটা নিয়ে আপনার চমৎকার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, ব্যাম্বো স্টোরিজ প্রজেক্টটা এসছে আসলে আমার কমিশনিং এডিটরের কাছ থেকে। আমাকে লোহাকরের সূত্র ধরে পাবলিক টেলিভিশনে অনেকেই চেনেন, সুতরাং আমার একটা হ্যান্ড রাইটিং তৈরি হয়েছে, আমার একটা প্রোফাইল তৈরি হয়েছে। সেই সূত্র ধরে তারা আমাকে অ্যাপ্রোচ করে যে আমরা শুনেছি বাংলাদেশে বাঁশের উপরে কাজ হয় এবং বাঁশকে বহন করে নিয়ে যায় এরকম ভেলা করে। এটার উপরে একজন ফটোগ্রাফার কাজ করেছিলেন তার আগে, তো ওই কাজটা ন্যাশনাল জিওগ্রাফিকে ছাপা হয়েছিল। তো ওটা দেখেই তারা আমাকে অ্যাপ্রোচ করে বলে যে তোমার কি আগ্রহ আছে কিনা এই বিষয়টার উপরে লোহাকরের মতোই একটা ছবি করতে। তখন আমি বলছি আমি তো জানি না, আমি খুব সামান্য জানি ব্যাম্বু মানে বাঁশের ভেলার ব্যাপারটায়। আমি রিসার্চ করে নিই। আমি রিসার্চ করার পরে আসলেই আমার খুব ভালো লেগেছে সাবজেক্টটা। তারপর আমি প্রপোজ করি যে আমি এইভাবে জিনিসটা করতে পারি। সেই সূত্র ধরে এই ছবিটা করা। আমরা মূলত দুটো গ্রুপকে কনসালটেট করেছি। একটা হচ্ছে বনের ভেতরে যারা বাঁশ কাটে কাঠুরে, আর একটা হচ্ছে যারা নদীতে এই বাঁশগুলো বড় ভেলা বানিয়ে সিলেট থেকে বৈদ্যের বাজার পর্যন্ত প্রায় 300 কিলোমিটার নদী পথে আসে। এই দুটো কর্মক্ষেত্র আমরা অবজার্ভ করার চেষ্টা করি, প্লাস তাদের পরিবার, কারণ এরা তো সবাই পুরুষ যারা কাজ করে বনে কিংবা ভেলাতে। তো এটা একটা দীর্ঘ মানে প্রক্রিয়া ছিল, কিন্তু কাজটা করে আমার খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে এই বিষয়টার উপরে আমাদের এর আগে এত বড় কাজ হয়নি। স্যার, বর্তমানে কি কোনো কাজ করছেন যেটা আমরা সামনে পাবো? জি, আমি আমাদের আন্দোলনের সময় সিলেটে ঘটা কিছু ইভেন্ট নিয়ে একটা ডকুমেন্টারি আমি করছি, ওটার কাজ প্রায় শেষ। আর পাশাপাশি আমার ইন্টারন্যাশনাল প্রোডাকশন আছে যেগুলোর ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, ফিকশন এবং ডকুমেন্টারির প্রজেক্ট রিসার্চ ওগুলো চলতেছে। তো ওগুলো হতে হতে প্রায় 1.5-2 বছর লেগে যাবে, তখন হয়তো শুটিং হবে আর কি। তার আগে আমি আপাতত শিল্পকলা একাডেমিতেই কনসেন্ট্রেট করছি। আপনার ব্যাম্বো স্টোরিজ দেখে কিন্তু ফিনল্যান্ডের দর্শকরা আমরা যতটুকু জেনেছি খুবই কানেক্ট করতে পেরেছে। এটা আজকে কিভাবে সম্ভব হলো? এটা ইউরোপের অনেক দেশেই কানেক্ট করতে পেরেছে, ইভেন জার্মানিতেও। ব্যাপারটা হচ্ছে কি, ট্রান্সপোর্টেশন, গাছ ট্রান্সপোর্টেশনের আগে মূল পথটাই ছিল নদীপথ। ব্ল্যাক ফরেস্টে বড় বড় গাছ যখন হল্যান্ডে যেত, কারণ তখন তো বাড়িঘর তৈরি হতো গাছ দিয়ে, বুঝতে পারছেন? তো এই গাছগুলো
বন থেকে কেটে এই পানির ধারা দিয়ে নদী দিয়ে ট্রান্সপোর্ট, ঠিক বাঁশ যেভাবে করা হয় ঠিক ওভাবেই গাছগুলোও করা হতো। এবং এটা শুধু জার্মানিতে না, পৃথিবীর যে কোনো জায়গায় এই একই প্রক্রিয়া কাজ করা হতো। মানুষ ওই গাছগুলো বান্ডেল করে ভেলা বানিয়ে নদী দিয়ে ভেসে নিয়ে যেত, এবং এতে গাছগুলোও ভালো থাকতো কারণ পানির স্পর্শ থাকতো, ড্রাই হতো না। ফিনল্যান্ড, হ্যাঁ, কষ্ট কম হতো। এবং ফিনল্যান্ডেও একই প্রক্রিয়া হতো। ফিনল্যান্ডে প্রচুর বন আছে, তাদের নাকি টেলিভিশনের ফিল্মের একটা রং ছিল যে এই কাঠুরেদের উপরে ছবি বানানো, মানে ওয়েস্টার্নের মতো, কাউবয় ফিল্মের মতো র্যাফটারদের উপর ছবি হতো। সুতরাং তারা এই ছবিটা দেখার পর খুবই কিউরিয়াস হলো যে বাংলাদেশের মতো একটা দেশে এই কাঠুরেদের জীবনটা কেমন, এই ভেলা চালকদের জীবনটা কেমন। এই কারণেই তারা এই ছবিটা সিলেক্ট করে। চমৎকার। স্যারের কাছ থেকে আমরা আসলে এত এত গল্প শুনেছি, খুব ভালো লেগেছে পুরোটা সময়। এ পর্যায়ে একটু আসতে চাই যে এতটা সময় আসলে ফিল্ম নিয়ে কাজ করা, পুরোটা সময় আসলে আপনি ফিল্ম নিয়েই থাকেন, তারপরে থাকে না যে নিজের একটা অবসর সময় পাওয়া হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু একদম নিজের একটা সময়, একান্ত সময় কোন কাজটি করতে আসলে খুব ভালো লাগে? আমি গান শুনতে খুব পছন্দ করি, আমি বই পড়তে খুব পছন্দ করি, আমি চুপচাপ বসে থাকতেও খুব পছন্দ করি, কোনো কিছু না করে। এটাও আমার খুব প্রিয় জিনিস। আমার মনে হয় যে একটু স্পেসিফিক কিছু যে আমি সবসময় করি তা না, অবসর সময় যখন যেটা সুযোগ হয় সেটা করি। বই পড়া হলে বই পড়া, মিউজিক হলে মিউজিক। আর আমি এমনিতে দৈনন্দিন জীবনের অবজারভেশনটাও আমার খুব প্রিয় জিনিস। আর জীবনের এই পর্যায়ে এসে যদি জানতে চাই যে সব থেকে বড় অর্জন কোনটি, সেটাকে বলা সম্ভব হবে? কঠিন, কারণ ওভাবে মাপা জোপার ব্যাপারটা তো আসলে সম্ভব না। তবে আমি মনে করি যে আমি যেভাবে জীবন কাটিয়েছি, আরেকবার যদি জন্ম নেই এভাবেই যদি জীবন কাটাতে পারি তাহলে আমি সুখী। আমার কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া নেই। আমি ধন্য এবং কৃতজ্ঞ যে মানুষগুলোর সাথে আমার পরিচয় হয়েছে, বিশেষ করে আমার পরিবার, তারপর আমার বন্ধু বান্ধব, আমাদের শিক্ষক, আমাদের সহকর্মী, তারাই আসলে আজকে আমি যা তাতে তৈরি করেছে, ইনক্লুডিং আমার পার্টনার জীবনে হয়েছে। তো ছেলে মেয়েরাও ভূমিকা রাখে। এই কারণে আমি মনে করি যে সবচেয়ে বড় পাওয়া আসলে এখনো সুস্থ আছি, এখনো কাজ করতে পারছি, এখনো আমার কিছু দেয়ার আছে। এটাই আমি মনে করি অনেক ভাগ্যবানের ব্যাপার। নিঃসন্দেহে। চমৎকার। স্যার, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। এখানে আসলে অনেক তরুণ প্রজন্ম আছে যারা আসলে চলচ্চিত্র নির্মাতা হতে চায়, তাদের উদ্দেশ্যে এবং আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। ফিল্ম মেকারদের একটাই আমার অ্যাডভাইস, ঠিক না, আমি বলবো উৎসাহ দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যেই দিকে কাজ করতে চান কাজ করা শুরু করুন। আসলে অনেকে বলে যে ফিল্ম স্কুলে যাওয়া দরকার, ইউনিভার্সিটিতে যাওয়া দরকার, ফিল্ম স্টাডিজ, হ্যাঁ স্টাডিজের ব্যাপার আছে, কিন্তু সেটার জন্য বসে থাকলে চলবে না। আমি মনে করি অডিওভিজুয়াল কন্টেন্ট তৈরি করা কিংবা ফিল্ম মেকিং করা, ইটস লার্নিং বাই ডুইং। আপনি কাজ শুরু করলে আস্তে আস্তে আপনি শিখবেন এবং ভুল করতে করতেই শিখবেন। আমাদের এখানে যত চলচ্চিত্র নির্মাতা আছে তার ভিতর 95%ই আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা নিজেরা করে করেই শিখেছেন। এবং পৃথিবীর বহু জায়গায় একই প্রক্রিয়ায় চলচ্চিত্র নির্মাণ তৈরি হয়। সুতরাং আমি মনে করি ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন। আপনি যে জীবনটা আসলে কাটিয়েছেন সেটা প্রত্যেক সৃষ্টিশীল মানুষের আসলে স্বপ্ন। একদম। স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।